এখন বলবো যে আজকের বিষয়টা কি, আজকে কোর্টে আসার কারণটা কি? কারণ কিছু ফালতু কারণ, চোরকে চোর বলেছি বলে চোরের রাগ হয়েছে। জাভেদ খান একখানা চোর, ওর ছেলে চোর। ওর 1995 সাল থেকে আজকে পর্যন্ত তপসিয়াকে লুটে খেয়েছে, কোটি কোটি টাকা ওখানে বেআইনি প্রমোটিং করেছে, পুকুর ভরাট করে সরকারি জমি দখল করে ওখানে বিল্ডিং বানিয়ে কোটি কোটি টাকা ইনকাম করেছে। এখন সরকার পাল্টানোর পরে গরিব মানুষের ওখানে ঘর ভাঙছে বুলডোজার দিয়ে, আর এই ঘরগুলো বানিয়ে যারা টাকা খেলো সে বাপ্পাটা এখন ভালো তৃণমূল হয়ে গেছে করে, তারা এখন ভদ্রলোক হয়ে গেছে, তারা এখন নিশ্চিন্তে রাত্রিবেলা নিজের বাড়িতে ঘুমোচ্ছে, আর গরিব মানুষগুলোর ঘর ভাঙা হচ্ছে। এইটাকে নিয়ে বলেছি বলে বাবুর নাকি প্রেস্টিজে লেগেছে। আমি জানি না চোরেদের কবে থেকে এত মানসম্মান হলো, ওদের প্রেস্টিজে লেগেছে, তাই নিয়ে মানহানির মামলা করেছে। তো ওর আবার মান কবে থেকে হলো তার আবার হানি। যাই হোক, মামলা করেছে। আমরা আজকে আদালত দেখে পাঠিয়েছিল, আমরা এসেছি, আমাদের যা যা কথা বলার আগামী দিনে আমরা আদালতে বলবো, তারপর যা হবে দেখা যাবে। আজকে নেক্সট ডেট পড়লো। হ্যাঁ, আজকে পরে মার্চ মাসে পরে পড়লো। কিন্তু আমাদের দেখুন, এটাই আমাদের বলা রাজ্যের মানুষের কাছে, যে মানে মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে বললেন জাভেদ খানের ছেলের কথা বলে যে 90টা প্রপার্টি আছে তার নামে, এগুলো সব হিসেবে হবে, ব্যবস্থা হবে। তারপরে কি হলো, জাভেদ খান ভালো তৃণমূল হয়ে গেল, আর জাভেদ খান যেই ভালো তৃণমূল হলো অমনি ওর ছেলে ভালো ক্রিমিনাল হয়ে গেল। তারপর থেকে ওই প্রপার্টির দিকে আর কেউ ঘুরে তাকাচ্ছে না, মাঝখান থেকে সাধারণ গরিব মানুষের ঘরগুলো ভাঙা হচ্ছে। তো ওরা একটা মামলা চিঠি পাঠালে কি আমরা তাদের ভয় পাবো নাকি? এই যদি আজ থেকে 4 মাস আগে হতো, ওদের বিরুদ্ধে কথা বলার জন্য আমাদের বাড়িতে হামলা করতো, মারধর করতো, আমাদের পার্টি অফিস দখল করতে আসতো। এখন আর সেই ক্ষমতা নেই, এখন ওদের পার্টি উঠে গেছে, গুন্ডারা এখন পাল্টি খেয়ে বিজেপির দিকে চলে গেছে। এখন আর বাড়িতে হামলা করার ক্ষমতা নেই, এখন আর মারধর করার ক্ষমতা নেই, পার্টি অফিস দখল করার ক্ষমতা নেই। এখন হচ্ছে আদালত দেখাতে এসছে। আর তোদেরকে ভয় পাই, তোদের মামলাকে ভয় পাই? আমাদের যা বলার আমরা বলবো, ওদের যা করার আছে ওটা করে নিক। নেপালে যে ঘটনা ঘটলো তার পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যে প্রচুর মানুষ, পর্যটক যারা ওখানে গেছিলেন তারা আটকে আছেন। তাদের আনার ক্ষেত্রে সরকারি ভাবনা চিন্তা বা তাদের উদ্যোগটা কি দেখছেন, কি বলবেন? এবং সত্যি কথা বলতে এই প্রশ্নে সরকারের এক্ষুনি আমরা সমালোচনা করতে চাই না। আর সরকারের এক্স্যাক্ট উদ্যোগটা কী তা আমাদের জায়গা থেকে আমাদের দেখার সুযোগও নেই, কেননা ওখানে আটকে পড়া পর্যটক বা তাদের পরিবার, তারা সরাসরি সেটা বলতে পারবেন, বা তাদের কী অভিজ্ঞতা তারাই বলতে পারবেন। এখনও পর্যন্ত তারা যদি বড় আকারে কোনো অভিযোগ না করে থাকেন, সেক্ষেত্রে আগ বাড়িয়ে বিরোধী দল হিসেবে আমরা অভিযোগ করতে যাব না। তবে আমরা এইটুকু অবশ্যই আশা করব, রাজ্য সরকার কেন্দ্রের সরকার এখন একই দল চালায়। আগে তাও একটা কথা উঠতো দুটো সরকারের মধ্যে কোঅর্ডিনেশনের অভাব, এখন সেই কোঅর্ডিনেশনের অভাব হওয়ারও কোনো সুযোগ নেই। সুতরাং অবিলম্বে নেপাল গভর্নমেন্টের সঙ্গে কোঅর্ডিনেট করে যে ধরনের রিলিফের কাজ ওখানে করা দরকার, আমাদের সাহায্য পাঠানো দরকার, এবং আমাদের ভারতবাসী যারা ওখানে আটকে পড়ে আছেন তাদেরকে ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার অবশ্যই যেন আমাদের সরকার তা করে। এই প্রশ্নে সমস্ত দলকে সরকারের সঙ্গেই থাকতে হবে, আমরা সেই সহযোগিতায় প্রস্তুত। কাকুলি ঘোষ দস্তিদারের এনসিপিআই যে অবস্থায় এসে দাঁড়াচ্ছে, তাতে ওদের নিজেদেরটাই কি বুমেরাং হচ্ছে? দেখুন, ওই পার্টিটার নাম এনসিপিআই কেন হলো জানি না, ওই পার্টিটার নাম হওয়া উচিত ছিল এমপিসিপিআই। এমপি না হলে ওই পার্টির মেম্বার হওয়া যায় না, ওটা খালি এমপিদের জন্য তৈরি একটা পার্টি। এখন সুপ্রিম কোর্ট যে কথা বলেছেন কদিন আগে, এবং নির্দেশ তাদের সুপ্রিম কোর্টের বলার পরে লোকসভা স্পিকারের অফিস থেকে তাদেরকে শোকজ করা হলো। এখানে দেখুন দুটো কথা। প্রথম কথা হচ্ছে, এই কাজটা লোকসভার স্পিকারের এমনি করা উচিত ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরে যে লোকসভা স্পিকারকে এটা করতে হলো, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের দেশের পার্লামেন্টারি ডেমোক্রেসির জন্য, কেননা এতে লোকসভার স্পিকারের নিরাপত্তার সম্পর্কে প্রশ্ন উঠে যায়। এই গেল এক। এবং দ্বিতীয় কথা, বিজেপির দ্বারা পরিচালিত এই যে দল ভাঙানো দল বদলানোর সংস্কৃতি গোটা ভারতবর্ষে চলছে, শিবসেনার সাথে করা হচ্ছে, এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে করা হয়েছে। আমরা চাই সুপ্রিম কোর্ট এখানে এই মানে আমি মানুষের কাছে একটা কথা বলে ভোট জিতবো, তারপরে আমি বিজেপির সঙ্গে সেটিং করে অন্য কথা বলবো, এই কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিক যাতে কি না গোটা ভারতে একবারে পঞ্চায়েত স্তর থেকে লোকসভা পর্যন্ত, রাজ্যসভা পর্যন্ত যারা রাজনীতি করে প্রত্যেকের কাছে তা যেন একটা শিক্ষণীয় হয়ে থাকে। এবং আপনাদেরকে আমি এই প্রসঙ্গে মনে করাই, এই যে ককরোচ জনতা পার্টি, যাদের আন্দোলনের ফলে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হলো, ককরোচ জনতা পার্টির প্রথম যে ম্যানিফেস্টো প্রকাশিত হয়েছিল তাতে যে 6টা দাবি ছিল, তার মধ্যে একটা দাবি ছিল এইটা, আমাদের দেশে এমন আইন আনতে হবে ভোটে জেতার পরে যারা দলবদল দলত্যাগ করবে তারা যেন আগামী 20 বছর আর কোনোদিন কোনো ভোটে দাঁড়াতে না পারে, সেই আইন আমাদের ভারতে আনতে হবে। আমরা মনে করি, আমরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করছি, এই তথাকথিত কাকুলি সায়নী ঘোষ মার্কা সাংসদদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যেন তাদের শাস্তি গোটা ভারতে যারা রাজনীতি করে তাদের কাছে একটা উদাহরণ হয়ে থাকে। আমার লাস্ট প্রশ্ন, রাখি বন্ধন একটা ভালো উৎসব, সমাজের মানুষের জন্য করে অনেকে। এরকম একটা উৎসবকে কেন্দ্র করে বারাসাত ইউনিভার্সিটিতে টিএমসিপি
এবং এবিভিপি তারা মারামারি করলো, হাসপাতালে ভর্তি হলো, পরবর্তীতে শুধুমাত্র তৃণমূলের তৃণমূল ছাত্র পরিষদের 4 জন অ্যারেস্ট হলো। এরকম একটা বিষয়কে কীভাবে দেখেন আপনারা? দেখুন, এই ধরনের বিষয়গুলোকে আমরা খুব করুণার চোখে দেখি, এদের কথা ভাবলে আমাদের করুণা হয়। ওখানে কাকলি ঘোষ তফসিদার আর সায়নী ঘোষ মোদিকে রাখি পরিয়ে দিল, বড় বড় নেতাদের ওপর রাখি বন্ধন উৎসব হয়ে গেল, আর এই চ্যাংড়া ম্যাংড়াগুলো নিজেদের মধ্যে মারামারি করে মরছে। তোদের দাদা দিদিরা রাখি বাঁধাবাঁধি করে নিয়েছে, তোরাও করে নে। ফালতু এ দূরে চর খাচ্ছে, ও দুদিন জেল খাচ্ছে, সব করে লাভটা কী আছে? হয় লড়াই করলে পা থেকে মাথা পর্যন্ত সবাই লড়াই করুক, আর যদি বড়রা সেটিং করে নেয় তাহলে বাচ্চাগুলোকেও বলছি ফালতু ওদের উস্কানিতে এইসব করে নিজের জীবন, নিজের পড়াশোনা, নিজের কেরিয়ারে 12টা বাজাচ্ছে। আজকে এরা অ্যারেস্ট হয়েছে, কালকে যখন আবার বিজেপি সরকার থাকবে না, বিজেপি ছেলেরা অ্যারেস্ট হবে। মাঝখান থেকে মোদি আর সায়নী ঘোষ একসঙ্গে রাখি বাঁধাবাঁধি করবে আর একসঙ্গে ডিনার করবে, ওসব করে কী লাভ আছে? থ্যাংক ইউ।